হ্যালো স্টুডেন্টস, আজকে তারিখ 1 মে 2020। আমরা ইংলিশের আর একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব টেন্স। তোমরা সবাই নিশ্চয়ই এই কথাটা বহুবার শুনেছ যে ইংলিশ শিখতে গেলে টেন্সের ব্যবহার খুব ভালোভাবে শেখা দরকার। এখন এই টেন্স ব্যাপারটা কী, কীভাবে আমরা শিখব সেটা দেখা যাক। তোমাদের আমি একটা বাংলা সেন্টেন্সের মাধ্যমে দেখাচ্ছি যে টেন্স ব্যাপারটা আসলে কী, সেটা আগে আমরা বুঝে নিই, তারপরে সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে শিখব সেটা আমি বলছি। ধরো আমি লিখতে পারি, আমি স্কুলে যাই, এটা একটা বাক্য। বা আমি স্কুলে যাচ্ছি, এটা আর একটা বাক্য। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। বা আমি স্কুলে যাব। এরকম আরও আমি লিখতে পারি, কিন্তু আমি অত লিখছি না। এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করে দেখো। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। এখানে আমি আর স্কুলেটা কিন্তু একই আছে, তাহলে পাল্টাচ্ছে কোনটুকুনি? যাই, যাচ্ছি, গিয়েছিলাম, যাব। এই যে যাওয়াটা কিন্তু একটা ভার্ব, গো। সেই ভার্বের বাংলা রূপ হচ্ছে যাওয়া। এই যাওয়া কথাটাকে আমরা একটু একটু করে পাল্টে দিচ্ছি। কোথাও লিখছি যাই, কোথাও লিখছি যাচ্ছি, কোথাও লিখছি গিয়েছিলাম, কোথাও লিখছি যাব। এই যে পাল্টে দিচ্ছি, এর ফলে কি হচ্ছে? এর ফলে যেটা হচ্ছে যে এই যে কাজটা, সেটা কোন সময়ে হচ্ছে বা কোন সময়ে হয় বা কোন সময়ে হবে সেটা বোঝা যাচ্ছে। যে কোনো বাক্যে আমরা জানি একটা ভার্ব থাকে, এই সেন্টেন্সে সেরকম ভার্ব হচ্ছে গো, যাওয়া। সেই যাওয়া কথাটাকে একটু একটু করে পাল্টে দিলে কীরকমভাবে সময়টা পাল্টে যাচ্ছে খেয়াল করো। আমি স্কুলে যাই, এটা প্রতিদিনই ঘটে বা নিয়মিতভাবে ঘটে, সেটা হচ্ছে যাই। আমি যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ এটা এখন হচ্ছে। আবার আমি যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, মানে এটা হয়ে গেছিল, অতীতকাল। আবার আমি যদি বলি আমি স্কুলে যাব, তার মানে সেটা সামনে হবে। এই যে ভার্ব যাওয়া কথাটাকে আমরা একটু একটু পাল্টে দিলে পারে, বা যেমনভাবে ব্যবহার করছি তার উপরে নির্ভর করছে, তার উপরে বুঝতে পারছি যে সেই কাজটা কখন হচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে টেন্স। সেরকম বাংলায় যেমন আমাদের এটা কোনো নিয়ম মেনে শিখতে হয়নি, ছোটোবেলার থেকে শুনে শুনে আমরা শিখে গেছি যে কখন যাই বলতে হবে, কখন যাচ্ছি বলতে হবে, কখন গিয়েছিলাম বলতে হবে, কখন যাব বলতে হবে। এটার জন্য আমাদের কোনো নিয়ম শেখার দরকার হয় না বা বই পড়ার দরকার হয় না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেই একই জিনিস আমরা শিখব, কিন্তু যেহেতু ইংলিশটা আমাদের মাতৃভাষা নয় এবং অনেক ক্ষেত্রেই এটা শোনার অভাব থাকে আমাদের, সেই জন্য আমাদের এখানে কিছু নিয়ম শিখে নিতে হবে, যার ফলে আমরা শিখতে পারবো যে টেন্স কী করে ব্যবহার করা হয়। তাহলে এই টেন্স যখন আমরা শিখবো, তখন আমরা মেনলি কোন জিনিসটা শিখবো? ভার্বের রূপের পরিবর্তনগুলো কিভাবে হয় সেটা শিখবো, বা ভার্বের রূপগুলো কোন টেন্সে কীরকম হয় সেটা শিখবো। কারণ টেন্স কিন্তু আমাদের শুধুমাত্র ভার্ব নিয়েই কাজ করতে হয়। অন্যান্য যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোতে আমাদের সেরকম কিছু এখানে শেখার নেই। শুধুমাত্র ভার্বের রূপটা কেমন হয় বিভিন্ন টেন্সের ক্ষেত্রে সেটা শেখাটাই হচ্ছে টেন্স শেখা। এইবার আমি বলে নিই যে আমরা টেন্সগুলোকে যদি আমরা ভাগ করে দেখি কীরকমভাবে সেই ভাগগুলো আছে। টেন্স আমরা জানি প্রেজেন্ট একটা আছে, প্রেজেন্ট টেন্স একটা আছে, পাস্ট টেন্স আর একটা আছে ফিউচার টেন্স। এই তিনটে টেন্সের আবার প্রত্যেকটা 4টে করে ভাগ আছে। যেমন আমি যদি বলি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সেরও 4টে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট টেন্সের যেমন 4টে ভাগ আছে, সেরকম পাস্ট টেন্সেরও 4টে ভাগ আছে, ফিউচার টেন্সেরও 4টে ভাগ আছে। তবে
আমরা সবগুলো একসাথে শিখতে পারবো না। আমি এক একটা ক্লাসে এক একটা টেন্স তোমাদের শেখাবো। আজকে ফার্স্ট ক্লাস, আমরা আজকে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার আর একটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা এর আর একটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স, এই টেন্সটা আমরা আজকে একটু ভালো করে শিখে নিই। তা এই টেন্সটা শেখা শুরু করার আগে আমি আর একটা কথা একটু বলে নিতে যাই। সেটা হচ্ছে, আমরা তো জানি যে একটু আগে শিখলাম যে টেন্স যখন শিখি তখন আমরা মূলত ভার্বের যে বিভিন্ন রূপ পরিবর্তনগুলো কিভাবে হয় বা কিভাবে বিভিন্ন টেন্সে বসে আমরা সেটাই শিখি টেন্সে। সেই ভার্বের রূপ যেহেতু পাল্টাতে হয়, সেই জন্য আমাদের প্রথমে আর একটা জিনিস মনে রাখার দরকার, যে ইংলিশে প্রত্যেকটা ভার্বকেই আমরা যদি সাধারণভাবে দেখি, ধরো আমরা ধরলাম গো ভার্বটা, এই ভার্বের কিন্তু তিনটে রূপ থাকে। একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে সেকেন্ড ফর্ম, একটা হচ্ছে থার্ড ফর্ম। এটা অনেকে বলে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপও বলে। আমরা ওই ঝামেলায় যাচ্ছি না। আমরা প্রত্যেকটা ভার্বের তিনটে রূপ আছে সেটা ধরে নিয়ে এগোবো, যে কোনো ভার্ব যদি আমরা নিই তাহলে তার তিনটে রূপ আমরা পাই। যেমন গো ভার্ব, এর তিনটে রূপ কী কী? ফার্স্ট ফর্মটা হচ্ছে গো, সেকেন্ড ফর্মটা হচ্ছে ওয়েন্ট, থার্ড ফর্মটা হচ্ছে গান। এই যে তিনটে রূপ কেন থাকে সেটা আমরা যখন টেন্স শিখবো বুঝতে পারবো, যে এই তিনটে রূপ বিভিন্ন সময় বিভিন্নটা কাজে লাগে, সেই জন্য এই রূপগুলো থাকে। আবার আমি যদি গো ভার্ব ছেড়ে অন্য একটা ভার্ব নিই, ধরো নিলাম ইট। ইট ভার্বের প্রথম রূপটা হচ্ছে ইট, সেকেন্ড ফর্মটা হচ্ছে এট, থার্ড ফর্মটা হচ্ছে ইটেন। একইভাবে আমি যদি বলি প্লে, প্লের ফার্স্ট রূপ প্লে, সেকেন্ড রূপ প্লেইড, থার্ড রূপটাও প্লেইড। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা মাথায় থাকলো আমাদের, যে কোনো ভার্বের তিনটে রূপ থাকে। এরকম আরও আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, কিন্তু আমাদের অত উদাহরণের দরকার নেই। এটুকু জানলেই আমাদের হবে যে প্রতিটা ভার্বের তিনটে করে রূপ থাকে, এবং এই রূপগুলো কিন্তু আমাদের মাথায় থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। মুখস্থ ইংলিশ ইউজ করতে করতে মুখস্থ এমনিই হয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তবে প্রাথমিকভাবে তোমাদের কিছু কমন ভার্বের রূপ একটু মনে রাখলে বা মাথায় রাখলে টেন্সটা শিখতে আমাদের সুবিধা হবে। আমি যখন তোমাদের শেখাবো খুব সিম্পল ভার্বগুলো দিয়ে শেখাবো, সেই জন্য সেই রূপগুলো তোমাদের এমনিতেই মাথায় থাকবে। গো, ইট, প্লে এগুলো দিয়ে শেখাবো। যাই হোক, এবার আমরা চলে আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যাপারটা কী। প্রেজেন্ট সিম্পল টেন্স হলো যে কোনো কাজ যেটা নিয়মিতভাবে ঘটে বা রেগুলারলি ঘটে, সেই কথাগুলোকে কেমন করে আমরা বলি। যেরকম আমরা যদি এই রকম কথা বাংলায় বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি বাংলায় বলি, এরকম হয়: আমরা যাই, আমি খাই, সে খেলা করে, সূর্য পূর্ব দিকে ওঠে। এই ধরনের যে টেন্সগুলো, এটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ইংলিশে আমরা কীভাবে লিখব? যেমন ধরো লিখতে পারি আমি আই গো, আমি খেলা করি। আমি এর সাথে আরও অনেক কিছু যদি যোগ করতে পারি, সেটা বড় কথা নয়, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু এইটুকুনি, আই গো, আমি যাই। এর সাথে আমি যোগ করতে পারি আই গো টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং, আরও অনেক কিছু যোগ করতে পারি, কিন্তু মূল যে গঠনটা এই টেন্সের, সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন, এবং তারপরে ভার্বের প্রথম রূপটা বসে। আমরা জানি গো ভার্বের প্রথম রূপটা কি? গো। সেকেন্ড রূপটা হচ্ছে ওয়েন্ট, থার্ড রূপটা গান। তাহলে আই গো, আই সাবজেক্ট বসলো আই, তারপরে ভার্বের প্রথম রূপটা বসলো আই গো। আই গো, আমি যাই। হ্যাঁ, এভাবে আমি বলতে পারি দে প্লে, তারা খেলা করে। দে প্লে, তারা খেলা করে।
এরপরে আমি আরও এর সাথে অনেক কিছু যোগ করতে পারি এই সেন্টেন্সের সাথে, কিন্তু সেটা দরকার মতো করব। কিন্তু টেন্স কিন্তু এইটুকুনি, দে প্লে, তারা খেলা করে। ঠিক আছে, এইভাবে আমি লিখতে পারি দ্য সান রাইজেস। কি বলবো? সূর্য পূর্ব দিকে ওঠে, প্রতিনিয়তই ওঠে, প্রতিদিনই ওঠে। হ্যাঁ, এই যে কোনো ঘটনা যেটা রেগুলারলি ঘটছে, নিয়মিতভাবে ঘটছে, কোনো নির্দিষ্ট টাইম কিন্তু বলছে না, যে সেই জন্যই এই কথাটা ইনডিফিনিট, ওঠে। কিন্তু আমি কি এটা বলছি উঠেছে বা উঠবে, নির্দিষ্ট করে বলা হচ্ছে না, ওঠে। কিন্তু এক্স্যাক্টলি টাইমটা ফিক্স করে বলা হয় না এই টেন্সে, সেই জন্য এটা ইনডিফিনিট টেন্স। তা এইভাবে নিয়মটা আমরা তাহলে কি শিখলাম? সাবজেক্ট বসার পরে ভার্বের প্রথম রূপটা বসিয়ে দিলেই কিন্তু আমরা ইনডিফিনিট টেন্স তৈরি করে ফেলতে পারি। এইবার এই টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এই যে আমরা থার্ড সেন্টেন্সটাই দেখছি, দ্য সান রাইজেস। আমরা জানি ভার্বটা হচ্ছে রাইজ, RISE। তাহলে যে এসটা কেন যুক্ত হলো? দ্য সান রাইজেস কেন হলো? যদি কোনো ক্ষেত্রে দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্ট, এই যে এখানে দ্য সান হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যে সেন্টেন্সের কাজটা করছে বা সেন্টেন্সের কাজ যার উপরে পড়ছে সে হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্সের কাজটা যে করছে বা কাজের ফলটা যার উপরে পড়ছে তাকেই আমরা বলি সাবজেক্ট। তাই সেই সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বা ইয়েস যুক্ত হয়। তাই থার্ড পারসন ব্যাপারটা কি আর সিঙ্গুলার নাম্বার ব্যাপারটা কি? থার্ড পারসন ব্যাপারটা বোঝা খুব একটা কঠিন কিছু নয়। আমরা সমস্ত সাবজেক্টকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন কারা? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আই, উই, হ্যাঁ, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আই, উই, এগুলো ফার্স্ট পারসন। তাহলে সেকেন্ড পারসন কারা? সেকেন্ড পারসন আমি, আমরা, ফার্স্ট পারসন। তুমি, তোমরা, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তুমি, তোমরা, কীরকম? ইউ, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। সেটা তুমিও হতে পারে, তোমরাও হতে পারে। তাহলে আমি, আমরা হয়ে গেল, তুমি, তোমরা হয়ে গেল। এ বাদে বাকি যা কিছু আছে সেগুলোই কিন্তু থার্ড পারসন। সেগুলো বাকি কী কী থাকলো? যে কোনো কারুর নাম, তারা, সে ইত্যাদি যা কিছু থাকলো সেটা হচ্ছে থার্ড পারসন। তাহলে বোঝা গেল সমস্ত সাবজেক্টদের আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেটা হচ্ছে আমি বা আমি, আমরা ইত্যাদি। সেকেন্ড পারসন তুমি, তোমরা। আর থার্ড পারসন সে, তারা বা যে কোনো কারোর নাম, এইগুলো হলে পরে থার্ড পারসন হয়। যখন সাবজেক্ট থার্ড পারসন হয়, যেমন আমরা এখানে দেখছি দ্য সান। দ্য সান আমি, আমরাও না, তুমি, তোমরাও নয়। তাহলে সে, তারা বা কোনো জিনিসের নাম তার ভিতরে পড়ছে, তাহলে এটা থার্ড পারসন। এবার থার্ড পারসন যদি হয় এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার ব্যাপারটা আবার কি? সিঙ্গুলার হচ্ছে, আমরা জানি যে কোনো নাউনকে বা প্রোনাউনকে দুভাগে ভাগ করা যায় তাদের সংখ্যা অনুযায়ী। যদি একটা কোনো নাউন যদি একজনকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার, আর কোনো নাউন যদি অনেকজনকে বোঝায় বা একের বেশি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তা যেমন আমি যদি বলি হিটা সিঙ্গুলার নাম্বার, সে একজন। কিন্তু আবার যদি বলি দেটা প্লুরাল নাম্বার, অনেকজন। ঠিক আছে? তা দ্য সানটা কি? একটাই সূর্য। তাহলে এটা একদিকে যেমন থার্ড পারসন, অন্যদিকে সেরকম সিঙ্গুলার নাম্বার এই সাবজেক্টটা। সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব, অর্থাৎ দ্য সান রাইজ শুধু লিখলে হবে না, দ্য সান রাইজেস। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীরকমভাবে লিখব? সাবজেক্ট লিখব, সাবজেক্টের সাথে ভার্বের প্রথম রূপটা দিয়ে দেবো।
প্রথম রূপটা দিলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইবার একটা কথা আছে, এই যে আমি লিখলাম আই গো, আমি যাই, এই সেন্টেন্সটা কিন্তু আমার হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে, বা প্রশ্নবোধক হতে পারে। যেমন আই গো, আই গোটাকে আমি, এটা হ্যাঁ বোধকে আছে, আমাকে যদি এটা না বোধকে বলতে হয় যে আমি যাই না, তখন কি করে বলবো? তখন লিখব আই ডু নট গো। আই গো, আই ডু নট গো। আমি যাই, আমি যাই না। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সেটা নেগেটিভ, অর্থাৎ না বোধক। ঠিক সেইভাবেই আমরা যদি দে প্লে, কথাটা ছিল দে প্লে, এটা হ্যাঁ বোধক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বোধক, তারা খেলা করে। সেটা যদি না বোধক করতে হয় তখন কি করব? দে ডু নট প্লে, তারা খেলা করে না। ঠিক আছে। আর যদি সেটা প্রশ্নবোধক করতে হয়, যে কোনো টেন্সের তিনটে রূপ থাকতে পারে, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক। হ্যাঁ বোধক আই গো, না বোধক আই ডু নট গো। প্রশ্নবোধক করতে গেলে তখন এই ডুটাকে আগে আনতে হয়, ডু আই গো, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, ডু আই গো, অর্থাৎ আমি কি যাই? আই গো, আমি যাই। আই ডু নট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই? এই প্রশ্নবোধকটা আবার না বোধকও হতে পারে, ডোন্ট আই গো এরকমও হতে পারে, যে আমি কি যাই না। হ্যাঁ, তাহলে যে কোনো ইনডিফিনিট টেন্সের বা যে কোনো টেন্সেরই তিনটে রূপ হতে পারে, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক। হ্যাঁ বোধক আই গো, না বোধক আই ডু নট গো, প্রশ্নবোধক ডু আই গো। একইভাবে দে প্লে, হ্যাঁ বোধক, দে ডু নট প্লে, না বোধক। আর যদি প্রশ্নবোধক করি এটাকে, ডু দে প্লে, তারা কি খেলা করে, বা ডোন্ট দে প্লে, এটাও হতে পারে, তারা কি খেলা করে বা তারা কি খেলা করে না। এটা হচ্ছে সাধারণভাবে হয়। এইবার যখন যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, সেক্ষেত্রে কিন্তু এই ডুটা তখন ডাজ হয়, এবং ভার্বের সাথে অন্য ভার্বটার সাথে কিন্তু এসটা তখন আর থাকে না। কীরকম? আমি যেমন লিখতে পারি, আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা কিভাবে সেটা হচ্ছে। আমরা যে আগের উদাহরণটা লিখেছিলাম সেটাই লিখি, দ্য সান রাইজেস। আমরা দেখলাম যে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস যুক্ত হয়েছে, রাইজের সাথে এস যুক্ত হয়ে রাইজেস হয়েছে। এবার এটাকে যদি আমি নেগেটিভ করি, সূর্য ওঠে, সূর্য ওঠে না, তখন কি লিখব? তখন লিখব দ্য সান ডাজ নট, DOES, ডাজ নট, তারপরে কিন্তু আমি আর রাইজেস দেব না, তখন দেব রাইজ। কেন? এস বা ইএসটা কিন্তু অলরেডি ডু এর সাথে যোগ হয়ে গেল, ডাজ হয়ে গেল, DOES, সেই জন্য এস বা ইএস আর দ্বিতীয়বার যোগ করার দরকার নেই, এখানে দিলেই হবে, দ্য সান ডাজ নট রাইজ। ঠিক আছে। আবার একইভাবে এটাকে যদি প্রশ্নবোধক করি, তখন হবে ডাজ দ্য সান রাইজ, দিয়ে ইন্টারোগেটিভ মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে এস বা ইএস যুক্ত করার নিয়ম। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সমস্ত নিয়মগুলোই আমি বলে দিলাম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সব নিয়মগুলো কিন্তু আমি বললাম অ্যাক্টিভ ভয়েসের। এই টেন্সটাই কিন্তু আবার প্যাসিভ ভয়েসেও লেখা যায়। এই টেন্সটা আমরা বললাম সমস্ত নিয়মগুলো অ্যাক্টিভ ভয়েসের নিয়ম। অ্যাক্টিভ ভয়েস ব্যাপারটা কী বা প্যাসিভ ভয়েস ব্যাপারটা কী সেটা আমরা এখানে বলতে যাচ্ছি না, আমরা একটা ভয়েস চেঞ্জের আলাদা ক্লাস করব, সেখানে আমরা বলে দেবো, এবং সেই ভয়েস চেঞ্জ যখন শিখবো তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস কোনটা হয় আর প্যাসিভ ভয়েস কোনটা হয় সেটা ভালোভাবে বুঝে যাব। আমরা এই কথাটা মাথায় রাখলাম যে আমরা টেন্স শিখছি অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে টেন্সগুলো আগে আমরা শিখে নিই, তারপরে আমরা যখন ভয়েস চেঞ্জ শিখবো তখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রূপগুলো যেমন আমাদের এখন শেখা হয়ে গেল,
আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসগুলো কেমন হয় সেটা আমাদের তখন শেখা হয়ে যাবে। আপাতত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলো শেখা হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লাস এই পর্যন্তই। আমরা পরের যে ক্লাসটা সেটাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। তোমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা শিখলে সেটা কিন্তু শুধুমাত্র নিয়মগুলো শিখে নিয়ে একবার শুনে নিলেই হবে না, এটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। কীরকমভাবে প্র্যাকটিস করবে? বিভিন্ন ভার্ব নেবে, নিয়ে নিজেদের মতো করে সেন্টেন্স বানাবে। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স নিই, সিং। সিং ভার্বের 3টে রূপ আমরা জানি, সিং, স্যাং, সাং। এইবার আমরা এই সিং দিয়ে একটা সেন্টেন্স বানাতে পারি যে সিং, আই সিং, আমি গান করি। এই একটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট নিয়ে আসতে পারো, কারোর নাম বা আই, উই, দে আনলে। আই সিং, আমি গান করি। এবং গান করি এই ব্যাপারটা একটুখানি বাংলায় বলা এই জন্য ভালো যে বাংলায় আমাদের যে কনসেপশনটা তো ক্লিয়ার, যে যা আমি গান করি বলতে কোন সময়টা আমরা বুঝছি, তার সাথে এই সিং ব্যাপারটা, আই সিং মানে আমি গান করি, এই ব্যাপারটা একটু নিজের ভেতরে ইন্টারনালাইজ করতে হবে যে আই সিং বলতে ঠিক কোন সময়টা আমি বুঝছি বা কোন টেন্স এটা হচ্ছে, এটা ইন্টারনালাইজ করতে হবে, না নিজের ভেতরে গেঁথে ফেলতে হবে। আই সিং, আবার আই ডু নট সিং অর্থাৎ আমি গান করি না, এবং আমি কি গান করি তখন ডু আই সিং। এবং এই প্র্যাকটিস করার সময় মাথায় রাখতে হবে এইটা যেন সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এস বা ইএসটা যোগ করতে ভুললে চলবে না। এইরকম প্র্যাকটিস করতে হবে যে বেশ কিছু সেন্টেন্স প্রত্যেক দিন লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তবে কিন্তু এটা তোমার ভেতরে ইন্টারনালাইজ হবে, অর্থাৎ এটা তোমার ভেতরে একদম গেঁথে যাবে। যেরকম বাংলায় আমরা কথা বলি তখন কিন্তু আমাদের টেন্স ভাবতে হয় না, এমনি বেরিয়ে আসে। তুমি যখন এটা বেশ কিছু প্র্যাকটিস করবে তখন কিন্তু এই ব্যাপারটা তোমার ভেতরে ইন্টারনালাইজ হবে, তোমার আত্মস্থ হয়ে যাবে, তখন তোমার আর ভেবেচিন্তে টেন্স ইউজ করতে হবে না, এটা তোমার ভেতর থেকে অটোমেটিক্যালি চলে আসবে। সেইটা আনার চেষ্টা করতে হবে। ছোট ছোট গ্রামার শিখে সেটাকে ইন্টারনালাইজ করলে তবেই কিন্তু ইংলিশটা তোমার মাতৃভাষার মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম, বা যার আর এক নাম প্রেজেন্ট সিম্পল টেন্স। এটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তারপরে আমরা পরবর্তী ক্লাসে আবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।